আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সন্ধ্যার সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ RPO 2025 জারি করেছে সরকার। আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। নতুন RPO অনুযায়ী আদালত ঘোষিত ফেরারি আসামি ভোট করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে রাখা হয়েছে। একক প্রার্থীর আসনে না ভোট প্রযোজ্য হবে। দল আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ 1.5 লাখ টাকা জরিমানা, অনিয়মের কারণে পুরো আসনের ভোট বাতিলের বিধান রাখা হয়েছে। নতুন RPOতে হলফনামায় অসত্য তথ্য দিলে নির্বাচিত হওয়ার পরও ইসি ব্যবস্থা নেবে। এছাড়া জামানতের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। ধর্মের দোহাই দিয়ে জামায়াত জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই, দুটি রাজনৈতিক দলের উপর ভর করে টিকে আছে। এ সময় তিনি আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ও এনসিপিকে জয় পেতে সরকার অনৈতিক কাজ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন। শামীম চৌধুরীর রিপোর্ট। ৭১-এর একজন গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। স্বাধীন বাংলাদেশে বিএনপির এই ভাইস চেয়ারম্যান ছিলেন তুমুল জনপ্রিয় একজন রাজনীতিবিদ। অবিভক্ত ঢাকার মেয়র হিসেবেও ছিলেন অত্যন্ত সফল। তার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, যেখানে সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করেন বক্তারা। আমার বাবা কোনোদিনও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার লোক নয়। মরহুম জনাব সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত কামনা করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটি দলকে প্রতীক দেওয়ার মাধ্যমে প্রমাণ হয় সরকারের নিজস্ব কোনো ক্ষমতা নেই। আজকের যে সরকার, নিজস্ব কোনো শক্তি তাদের নাই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। সেখানে জামায়াতের সমালোচনা করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য প্রশ্ন রাখেন, যারা বাংলাদেশকে চায়নি তারা কিভাবে দেশের শাসনভার চায়? যারা বাংলাদেশকেই চায়নি কোনোদিন, তারা বাংলাদেশ শাসনভার চায়। ধর্মের দোহাই দিয়ে দেশটাকে বিভক্ত করার চেষ্টা করছে তারা, জাতিকে বিভক্ত করার চেষ্টা করেছে তারা। জাতিকে বিভক্ত করে কখনো দেশের মঙ্গল করা যাবে না। আগামী নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি নেতারা। আমরা সবাই একযোগে কাজ করব। শামীম চৌধুরী, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠে লড়াইয়ের জন্য প্রাথমিকভাবে 236 প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। বিশেষজ্ঞরা বলছেন, এর মধ্য দিয়ে শঙ্কা কেটে যাওয়ার পাশাপাশি জনগণের মধ্যে ভোটের হাওয়া শুরু হয়েছে। আগামী নির্বাচন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, বিএনপির প্রার্থী তালিকা সেই বার্তাই দিচ্ছে। নিহান নন্দীর ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। ফেব্রুয়ারি নির্বাচনে ভোটযুদ্ধে নেমে পড়েছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। সোমবার প্রাথমিকভাবে 237 প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য একজনের নাম স্থগিত করায় মোট সংখ্যা দাঁড়িয়েছে 236-এ। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। প্রার্থী তালিকায় রয়েছে নবীন প্রবীণের সংমিশ্রণ। দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম বিবেচনায় মনোনয়নের টিকিট পেয়েছেন তারা। তবে একাধিক প্রার্থী থাকায় অনেক যোগ্যরাও বাদ পড়েছেন তালিকা থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম বলছেন, প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে দেশ যে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সেই বার্তাই দিয়েছে দলটি। জনগণ কিন্তু নির্বাচনমুখী, জনগণ নির্বাচনটা ভালো বুঝে, জনগণ মার্কা ভালো বোঝে। তো জনগণ অপেক্ষা করছে কখন আপনার নির্বাচন হবে, সেই নির্বাচনে তারা ভোট দেবে। তো ধরুন বিএনপি যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এতে কিন্তু আপনি দেখবেন যে জনগণের মধ্যে একটা নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। মানে
এটি একটি বাস্তব জায়গা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুমের মতে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশ ইঙ্গিত দিচ্ছে আগামী নির্বাচন হবে এক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। নির্বাচনটা যেভাবে সহজ সরল স্বাভাবিক অর্থাৎ একেবারে নির্বিঘ্নে তারা প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে নির্বাচিত হবেন সেটি চিন্তা এখন আর তাদের মাথায় নেই। যে চ্যালেঞ্জ দিয়েছে জামায়াত ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলো, এই চ্যালেঞ্জের মোকাবেলায় যে প্রার্থী যে কারণে উপযুক্ত সূক্ষ্ম বিবেচনা দ্বারা তারা পরিচালিত হয়েছে এবং সিলেকশনটা সেভাবে দেওয়ার চেষ্টা করেছে। মিত্রদল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ে নেতাদের কথা চিন্তা করে আসন ফাঁকা রাখায় দলটি তাদের আদর্শের পরিচয় দিয়েছে বলে মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। যৌথভাবে আন্দোলন করেছে, তাদের সবাইকে এন্ডোর্স করা সেটা একটা আদর্শ বটে। রুদ্র রফিক, RTV, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিরোধে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী সবাইকে নিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চায়। এবার এককভাবে নয়, আরও অনেক দলকে ধারণ করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান জামায়াত আমির। সহজ শর্ত এবং সময় আরও 15 দিন বাড়িয়ে প্রবাসীদের ভোটার হবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ভোরে 16 দিনের বিদেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এসব কথা বলেন জামায়াতের আমির। বিএনপি তারাও চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। আমি দেখেছি 237টা আসনে তারা তালিকা প্রকাশ করেছেন, আবার প্রশ্নোত্তরে বলেছেন এটি চূড়ান্ত নয়, এর মধ্যেও পরিবর্তন আসতে পারে। আমরা কিন্তু 1 বছর আগেই প্রায় এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে আমরা এটা জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময় মতো আমরা ইনশাল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। তবে যেহেতু আমরা একা ইলেকশন করব না, আরও অনেককে আমরা ধারণ করব, দেশ এবং জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময় ইনশাল্লাহ আমরা প্রার্থী ঘোষণা করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। 3 দলের বিষয়ে বুধবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এরপর 12 নভেম্বরের মধ্যে কোনো দাবি আপত্তি না থাকলে তাদের নিবন্ধন চূড়ান্ত করবে কমিশন। সচিব আরও জানান, প্রাথমিকভাবে বিবেচিত হলেও পরবর্তী তদন্ত রিপোর্টের ভিত্তিতে জাতীয় জনতা পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল এবং জাতীয় লীগের নিবন্ধন প্রক্রিয়া বাতিল করেছে ইসি। সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। এটা এই সংখ্যাগত হিসাবটা আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতায় পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। 237টি আসনে মনোনয়ন দেওয়া হয়েছে, আর মাত্র 5 থেকে 6টি জায়গায় সামান্য ভাঙচুর হয়েছে, যা আগের তুলনায় অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে অর্পণ আলোক সংঘ আয়োজিত প্রবাস জীবন, কর্মসংস্থান, বর্তমান ও ভবিষ্যৎ বিষয়ক আলোচনা সভায় একথা বলেন তিনি। বলেন, যারা মনোনয়ন পাননি তাদের কিছু অনুসারী এসব ঘটনার সঙ্গে জড়িত। দীর্ঘদিন পর রাজনীতিতে অংশ নেওয়ার সুযোগ পেয়ে এমন কিছু ঘটনা ঘটেছে যা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলেই উল্লেখ করেন তিনি। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে এবং স্কিল ডেভেলপমেন্ট ও ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তুলবে বলে জানান। নির্বাচন করতে পারে না, এতদিন পরে নির্বাচন করতে যাচ্ছে, সকলের উৎসাহ উদ্দীপনা বেশি, মনোনয়ন প্রার্থীও অনেক বেশি। তো এই কিছুটা 5-6 জায়গাতে হওয়াটা অস্বাভাবিক কিছু না। তাও এগুলো হয়েছে, যারা প্রার্থী যারা পায়নি তাদের অনুসারীরা তাৎক্ষণিকভাবে হয়তো তাদের মনোকষ্ট থেকে করতেই পারে। আপনি দেখবেন পরবর্তীতে এগুলো আবার সব শান্ত হয়ে গেছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে আরপিও সংশোধন করে অধ্যাদেশ জারি করায় তীব্র অসন্তোষ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির আলোচনা করা জরুরি ছিল। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবন ইসির সঙ্গে বৈঠকের পরে সব মন্তব্য করেন তিনি। এই সময় সাইফুল হক বলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নিজ প্রতীকে নির্বাচন করলেও আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য জোটের প্রতীকেও নির্বাচনের ব্যবস্থা রাখা দরকার। এর আগে সাইফুল হকের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আরপিও সংশোধন, জামাতের ব্যয় কমানো সহ 31 দফা তুলে ধরে দলটি। এই বিষয়ে বিস্তারিত বলার জন্য অনুরোধ করছি। আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায় হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এর রায়ের মধ্য দিয়ে জুলাই শহীদদের পরিবারের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। ছাত্র জনতাকে হত্যা কিংবা গুমের সঙ্গে জড়িত আরও অনেকের বিচার কাজ চলছে জানিয়ে পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ট্রাইব্যুনাল অ্যাপিল আছে এবং ট্রাইব্যুনালে আশা করি যে যারা যেখানে আমাদের ছাত্র এবং ছাত্র জনতার হত্যা এবং খুনের সাথে জড়িত ছিলেন, গুমের সাথে যারা জড়িত ছিলেন, এর আগে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর সাথে জড়িত ছিলেন, সবারই বিচার হবে এবং পরবর্তী সরকারের যারা আসবেন সবাই এই বিচারের কার্যক্রম এগিয়ে নেবেন। আসন্ন নির্বাচনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিশেষ সুবিধা দিলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমাবদ্ধতা থাকায় বিগত নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সবাইকে বাদ দিতে না পারলেও বড় অংশকে আগামী জাতীয় নির্বাচনের বাইরে রাখা হবে। নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল থাকবে বলেও জানান তিনি। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় সেখান থেকে অস্ত্র চুরি হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। আমাদেরও একটা লিমিটেশন আছে, আমরা তো সবাইরে তো পারবো না। আমরা প্রথম দেখবো যে যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দিব, তারপরে আমরা দেখবো যে 2টার সাথে জড়িত ছিল তারা, তারপরে যদি দেখি না আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে ওইটাতে তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো। যদি আমি দেখি যে না, আমি তো ওখানে নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না। পুলিশের করতে আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। 2010 থেকে 2024 সাল পর্যন্ত জলবায়ু অর্থায়নের 891 প্রকল্পে 2000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এমন রিপোর্ট প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে বাংলাদেশে জলবায়ু অর্থায়নের সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় বিষয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে অর্থ বরাদ্দ ও প্রকল্প ব্যয়ে অনিয়ম করা হয়েছে। এসব বিষয়ে আওয়ামী লীগ সরকার কোনো ব্যবস্থা নেয়নি, বরং মন্ত্রণালয় থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। সুশাসনের ঘাটতি হয়েছে, সেই কারণে জলবায়ু অর্থায়নের যে প্রণোদনা, যে উদ্দেশ্য, সেটাকে কোনোভাবে অবমূল্যায়ন করার সুযোগ নেই, বরং এটার কারণে আরও বেশি মূল্য দিতে হবে, আরও বেশি গুরুত্ব দিতে হবে এবং সেটার উপর ভিত্তি করে এই খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে আমি মনে করি। 5,32,00,000 টাকা আত্মসাতের মামলায় কৃষি সম্প্রসারণ দপ্তরের সাবেক সহকারী পরিচালক সৈয়দ শরীফুল ইসলামকে গ্রেফতার করেছে দুদক। দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। তিনি আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচরোল উপজেলার নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের বাবা মার পরিচয় উদ্ধারে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, বিসিএস 35 ক্যাডারের কর্মকর্তা কামাল হোসেন তার চাচা চাচিকে মা বাবা দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং পরবর্তীতে সরকারি চাকরিও নেন। তদন্তের স্বার্থে তার চাচা চাচি ও বাবা মায়ের ডিএনএ টেস্ট করাতে হবে। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে 35তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণপূর্বক মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি গ্রহণ করার অপরাধে
আসামি মোহাম্মদ কামাল হোসেন সহ তার প্রকৃত পিতা মাতা ও তার চাচা চাচির ডিএনএ টেস্ট করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সৈয়দ শরীফুল ইসলাম সহ মোট 6 জনের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রুজু করা হয়েছিল। উক্ত মামলার আসামি সৈয়দ শরীফুল ইসলামকে আজ সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 15 থেকে 16% ব্যাংক সুদ এবং বাংলাদেশ ব্যাংকের কিছু ভুল নীতির কারণে দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না, বরং বিনিয়োগ ধরে রাখাই কঠিন হয়ে পড়েছে, এমন মন্তব্য ব্যবসায়ী নেতাদের। ব্যাংকাররা বলছেন, খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এর দায় নিতে হচ্ছে সাধারণ গ্রাহককেও। মূলত অর্থনৈতিক মন্দার কারণে দেশে বিনিয়োগ হচ্ছে না বলে মনে করেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ভাটা, ব্যাংকিং খাতে অস্থিতিশীলতা এবং রাজস্ব আদায় কমে যাওয়া, সর্বোপরি রাজনৈতিক অনিশ্চয়তার কারণে নেতিবাচক প্রভাব পড়ছে অর্থনীতিতে। শিল্প মালিকরা বলছেন, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর ফি বাড়ানো হলেও সে তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আমরা তো সার্ভাইভ করতে পারবো না। গেল 1 বছরে দেশে 258টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। 258টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আবার নতুন করে ফ্যাক্টরি এসেছে। এই অবস্থায় 15 থেকে 16% ব্যাংক সুদ বিনিয়োগে বড় বাধা বলছেন উদ্যোক্তারা। 15% থেকে 16% সুদের হার দিয়া কোনো ব্যবসা কোনোদিনই বাঁচতে পারে না। একেবারে এর মধ্যে কোনো সম্ভাবনাই নাই বাঁচার। সুতরাং বর্তমানে যে ব্যাংকের সুদের হার, এই সুদের হার দিয়ে কোনো ইন্ডাস্ট্রি টিকবে না, বেঁচে থাকতে পারবে না। দিন দিন বাড়ছে খেলাপি ঋণের হার, এর মধ্যে ছাড়িয়েছে 28%, আর এসবের দায় নিতে হচ্ছে সাধারণ আমানতকারীদের। টোটাল লেন্ডিং এর 5 লক্ষ কোটি টাকার উপরে হচ্ছে নন পারফর্মিং লোন, সেটা হচ্ছে রিকগনাইজড। এর মধ্যে কিন্তু আরও আছে যেগুলো এখনো রিকগনাইজ হয় না, কিন্তু যেখান থেকে কোনো ইনকাম পাওয়া যাচ্ছে না। আনফর্চুনেটলি এগুলো যারা ভালো কাস্টমার তাদেরকে এটা বিয়ার করতে হচ্ছে। কেন আমি তো অ্যাজ এ ব্যাংক, আমাকে তো কষ্ট কোথাও দিতে হবে। আপনি মাইক্রো ফাইন্যান্সে যান, দেখবেন ওদের এনপিএল কিন্তু বাড়ছে, কারণ যাদেরকে দিত সেই গ্রুপটা কিন্তু এখন কিন্তু অবস্থা ভালো না, টাকাটা নিয়ে দেওয়ার মতো অবস্থা নাই, বিকজ ইকোনমি স্লো হয়ে গেছে। অবশ্য কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সুদের হার কমানোর আশ্বাস দিয়েছিলেন। তার এই ঘোষণা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। গভর্নর মহোদয় বলেছিলেন যে আগামী নেক্সট ফিসক্যাল ইয়ারের মধ্যেই আগেই এই সুদের হার সিঙ্গেল ডিজিটে চলে আসবে। ডেফিনেটলি আমি মনে করি যে সিঙ্গেল ডিজিটের নিচে যদি না আসে, তাহলে ইন্ডাস্ট্রি এখন যেভাবে দুকে দুকে মরছে, এভাবে কিন্তু আরো মরবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি দেশি বিদেশি রায়ের মূল্যায়নে কোনো রায় ছিল না, তাই আপিল বিভাগ সহজে রায়টি রিভিউ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। মঙ্গলবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের 7ম দিনের শুনানিতে তিনি কথা বলেন। আর বিএনপির আরেক আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, আপিলের রায়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলেও আসন্ন নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না, প্রয়োগ হবে 14th জাতীয় সংসদ নির্বাচন থেকে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এদিন বিএনপির পক্ষে শুনানি করা হয়। বাকি শুনানি হবে বুধবার। বিএনপির আগে জামাত ইসলামী সহ আরও কয়েকটি পক্ষ শুনানি শেষ করে। According to our country law as well as the other country, আপিল বিভাগ এই জাজমেন্টটি রিভিউ করার এখতিয়ার রাখে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারি 2026 তারিখে নির্বাচনের যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, সেই ক্ষেত্রে এই রায় যেটাই হোক না কেন সেটা কোনো এফেক্ট করবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি পুনঃপ্রতিষ্ঠিত হয় আদালতের রায়ের মাধ্যমে, তাহলে সেটা তখন থেকে কার্যকর হবে। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় পরপর 3টি ধার্য তারিখে সাক্ষী উপস্থিত না হওয়াকে প্রসিকিউশনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী আজিজুর রহমান তুলু। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ মামলাটি সাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন থাকলেও সাক্ষী হাজির হননি, তবে আসামি ও তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। পরে এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 10 নভেম্বর দিন ঠিক করে ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন 2 জন। গত 3টি ধার্য তারিখে উপস্থিত হয়নি। আমরা
সেই সময়ের আবেদন সরাসরি না পেলেও এবং কারণ জানতে না পাইলেও ইহা প্রতীয়মান হয় যে প্রসিকিউশনের ব্যর্থতার কারণে এই সাক্ষী উপস্থাপিত হয়নি আদালতে। যাবজ্জীবন বা ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্তদের মধ্যে রিয়াদ সহ ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করেছেন এমন ৩৭ বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের মামলার প্রকৃতি, কারাবাসকালীন সময়ের আচরণ, কারা অপরাধ, বয়স ইত্যাদি বিষয় বিবেচনা করে কারা বিধির ৫৬৯ ধারার প্রস্তাবনা অনুযায়ী তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মঙ্গলবার মুক্তি প্রদানের আদেশ জারি করেছে। কারা অধিদপ্তর আদেশ প্রাপ্তির পর থেকেই বন্দীদের মুক্তি কার্যক্রম শুরু করবেন বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ। নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় অটোরিকশার ৬ জন নিহত হয়েছেন। দুপুরে কবিরহাট বসুরহাট সড়কের আলিয়া মাদ্রাসার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ছাড়া বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। এদিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩০ জন। অন্যদিকে টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপা অটোরিকশার চালক সহ ২ জন নিহত হয়েছেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। পাঁচ বছরের নিচে শিশুদের আলোকিত ভবিষ্যতের লক্ষ্যে পুষ্টি, স্বাস্থ্য এবং ওয়াশ খাতে উল্লেখযোগ্য বহুপাক্ষিক সহযোগিতামূলক উদ্যোগ রাইট টু গ্রো এর জাতীয় সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে রাইট টু গ্রো কান্ট্রি কনসোর্টিয়ামের পক্ষ থেকে ম্যাক্স ফাউন্ডেশনের বাংলাদেশের নেতৃত্বে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা, জাতিসংঘ সংস্থা, বেসরকারি খাত, সিভিল সোসাইটি ও কর্মসূচি এলাকাগুলোর কমিউনিটি অংশগ্রহণ করে। এ সময় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, রাইট টু গ্রো কনসোর্টিয়ামের কান্ট্রি ডিরেক্টর অ্যানেলিস কানিস ও দ্য হাঙ্গার প্রজেক্ট নেদারল্যান্ডসের সিনিয়র পলিসি অ্যাডভাইজার ওসমান হারুনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ৮ নভেম্বর মাঠে গড়াচ্ছে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া সহ ৩০টি দেশ থেকে অংশ নিচ্ছে ২০৯ জন অ্যাথলেট। এই টুর্নামেন্টের মাধ্যমে ভবিষ্যতে রোমান্সানা, দিয়া সিদ্দিকা তুলে আনতে প্রস্তুত বাংলাদেশ আর্চারি ফেডারেশন। ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আর্চারি ফেডারেশনের লোকাল অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। ঘরের মাঠে এই টুর্নামেন্ট ভালো কিছুর আশা বাংলাদেশের। ৮ থেকে ১২ নভেম্বর খেলা হবে জাতীয় স্টেডিয়ামে। এরপর একই ভেন্যুতে জাতীয় ফুটবল দলের খেলা থাকায় বাকি ম্যাচগুলো হবে আর্মি স্টেডিয়ামে। খেলাধুলার মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় বিএনপি। মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী ক্রীড়া দলের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে সব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশের উপজেলাগুলোতে স্পোর্টস কমপ্লেক্স ও খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা হবে বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল একটি সংগঠন আমরা করেছি, যাতে ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে জনাব তারেক রহমানের যে চিন্তা ভাবনা রয়েছে, যে স্বপ্ন রয়েছে, যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই কর্ম পরিকল্পনাগুলো আমি এই খেলোয়াড়দের মাধ্যমে এবং বাংলাদেশের যারা ক্রীড়া সংগঠক রয়েছে তাদের মাধ্যমে তৃণমূল পর্যায়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। চ্যাম্পিয়ন্স লিগে রাতে বিগ ম্যাচ। চতুর্থ রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি বিপক্ষে মাঠে নামছে বায়ার্ন মিউনিখ। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচ শুরু রাত 2টায়। এদিকে একই সময় অ্যানফিল্ডে ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে লিভারপুল। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে।
2019-20 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যারা দেখেছেন তাদের জন্য স্মৃতি রোমন্থনের এক উপলক্ষ আবারও ফিরে এসেছে। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির লড়াই হবে সে আসরে নেইমারদের স্বপ্ন ভঙ্গ করা জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। এবারে ঘরের মাঠে কঠিন পরীক্ষার সামনে পিএসজি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে দর্শকদের পাহাড় সম প্রত্যাশার চাপ। লুইস এনরিকের 4-1-2-3 ফরমেশনে মূল আক্রমণের দায়িত্ব থাকবে 19 বছর বয়সী সেনি মায়োলুর কাঁধে। ডান প্রান্তে কাভারেস্কাইয়া ও বায়ে বারকোলায় ভরসা রাখবেন কোচ। রক্ষণের নেতৃত্বে মার্কুইনহোস, পেচো, হাকিমি ও মেন্ডিসের কাঁধে। দুদলেরই নেই বড় কোনো ইনজুরির সমস্যা। তবে টানা 18 ম্যাচ অপরাজিত থাকা এই বায়ার্নকে থামানোর কঠিন কাজটি ঘরের মাঠে সহজ করার যে কোনো টোটকাই কাজে লাগাতে চাইবে পিএসজি বস। এই ম্যাচে ব্যবধান রেখে জিততে পারলে টেবিল টপার প্যারিসিয়ানদের পেছনে ফেলে শীর্ষে ওঠার সুযোগ থাকছে বায়ার্নের সামনে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ মাঠে নামার আগে আছে ইনজুরির চিন্তায়। আলাবা, কারবাহাল ও রদিগারের ইনজুরি দলের ভাবনার বড় কারণ। এ ম্যাচ জিতে টেবিলের 5 নম্বরে থেকে নিজেদের অবস্থান আরও উপরের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য রিয়ালের। এদিকে ইনজুরির সমস্যা আছে লিভারপুল ডেরায়। তবে সেসব ছাপিয়ে দলের কোচের ভাবনায় ফর্মে থাকা ফুটবলারদের কাছ থেকে সেরাটা বের করে নিয়ে আসা। একিটেকি সালাহ ও গাক্কোর উপর ভরসা টিম ম্যানেজমেন্টের। জয় নিয়ে ফিরতে পারলে সেরা 8-এ ঢুকে যাওয়ার সুযোগ থাকছে লিভারপুলের সামনে। মাহফুজুল ইসলাম, RTV। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।